হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি হলো আগের দিনের ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন। এখানে বলেছিল যে ভারতের প্রথম নাগরিক হিসাবে কাকে অভিহিত করা হয়ে থাকে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রাষ্ট্রপতি। তো যারা অপশন নাম্বার এ উত্তর দিয়েছো তাদের সবারই উত্তর সঠিক হয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, রাষ্ট্রপতি। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো দেখো কোশ্চেন নাম্বার 1, নিচের কোন ব্যক্তিকে খেলায় প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়? এ বিশ্বনাথন আনন্দ, বি মেজর ধ্যানচাঁদ, সি সাইনা নেহওয়াল, না ডি সচিন তেন্ডুলকর। তো এখানে বলেছে যে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় কাকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বিশ্বনাথন আনন্দ। তো মনে রাখবে যে বিশ্বনাথন আনন্দ তাকে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি দেওয়া হয়। আর এখন এই পুরস্কারের নাম পরিবর্তন হয়েছে, এখন নাম হয়েছে হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো মনে রাখবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটি 2022 সালে দেওয়া হয়েছিল শরৎ কমলকে। মনে রাখবে 2022 সালে শরৎ কমল, আর 2023 সালে দেওয়া হয়েছিল দুজনকে। একজন হলো চিরাগ শেট্টি, আরেকজন হলো স্বস্তিক সাইরাজ। মনে রাখবে চিরাগ শেট্টি ও স্বস্তিক সাইরাজ এই দুজনকে 2023 সালে দেওয়া হয়েছিল। তো সবগুলো বলে দিলাম, তোমাদের পরীক্ষা আসে ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কে? এ ভারতীয় স্টেট ব্যাংক, বি ভারতীয় রিজার্ভ ব্যাংক, সি ভারত সরকারের অর্থ মন্ত্রক, না ডি উপরের কোনোটিই নয়। তো এখানে বলেছে যে ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ভারত সরকারের অর্থ মন্ত্রক। তো মনে রাখবে যে 1 টাকার কাগজের মুদ্রার যোগান দেয় হলো ভারত সরকারের অর্থ মন্ত্রক, আর সেখানে সাইন থাকে হলো অর্থ সচিবের, মানে ফাইন্যান্স সেক্রেটারি সাইন থাকে। আর যদি বলে অন্য বাকি সবগুলোর কিন্তু আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটি কিন্তু যোগান দেয়। বাকি আলাদা যত সব মানে টাকা আছে, শুধু 1 টাকাটাই এই অর্থমন্ত্রকের কাছেই রয়েছে অধিকার। আর সেখানে আরবিআইয়ের গভর্নরের সাইন থাকে বাকি আদার্স যে কোনো টাকার ক্ষেত্রেই। তো মনে রাখবে শুধু 1 টাকার ক্ষেত্রেই পরিবর্তনটি হয়ে গেছে যে ভারত সরকারের অর্থমন্ত্রক। তো এটার উত্তর হবে অপশান নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? এ ওয়ারেন হেস্টিংস, বি লর্ড বেন্টিং, সি লর্ড লিটন, না ডি লর্ড মেটকাফ। তো এখানে বলেছে যে সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, লর্ড মেটকাফ। মনে রাখবে লর্ড মেটকাফ তিনি সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন? এ রাজেন্দ্র প্রসাদ, বি মতিলাল নেহেরু, সি চিত্তরঞ্জন দাস, না ডি রাজা গোপালাচারী। তো বলেছে যে কে এই স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন। তো আগে মনে রাখো যে এই স্বরাজ্য দলটি কে প্রতিষ্ঠা করেছিলেন। তো মনে রাখবে স্বরাজ্য দল চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। এই যে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু এই দুজনই এই স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন হলো 1923 সালে। মনে রাখবে 1923 সালে এই স্বরাজ্য দল এই দুজন প্রতিষ্ঠা করেছিলেন। আর প্রথম সভাপতি ছিলেন হলো অপশন নাম্বার সি, চিত্তরঞ্জন দাস। তো মনে রাখবে চিত্তরঞ্জন দাস ছিলেন প্রথম সভাপতি, আর প্রতিষ্ঠা করেছিলেন মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস দুজনেই 1923 সালে। তো সবগুলি মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, ত্রিপুরী অধিবেশনে
কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? এ মৌলানা আজাদ, বি জওহরলাল নেহেরু, সি রাজেন্দ্র প্রসাদ, না ডি পট্টবি সীতারামাইয়া। তো এখানে বলেছে যে ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? তো মনে রাখো যে সুভাষচন্দ্র বসু দুবারই কিন্তু এই ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। একটি হয়েছিলেন হলো ওই যে 1938 সালে, আরেকটি হয়েছিলেন হলো 1939 সালে। এই 38 সালে হয়েছিলেন হলো হরিপুরা অধিবেশনে, আর 1939 সালে হয়েছিল হলো এই ত্রিপুরী অধিবেশনে। আর এই ত্রিপুরী অধিবেশনে অপশন নাম্বার ডি পট্টবি সীতারামাইয়াকে তিনি পরাজিত করেছিলেন। তো মনে রাখবে এই পট্টবি সীতারামাইয়াকে তিনি পরাজিত করে জয়ী হয়েছিলেন এই 1939 সালে এই ত্রিপুরী অধিবেশনে। আর পরে কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন। মনে রাখবে। তো 1938 আর 1939 দুটো খুবই ইম্পর্টেন্ট, হরিপুরা সেশন আর হলো ত্রিপুরী সেশন, এই দুটোই পরীক্ষা আসে, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এ প্রায় 8 সেকেন্ড, বি প্রায় 20 সেকেন্ড, সি প্রায় 500 সেকেন্ড, না ডি প্রায় 800 সেকেন্ড। তো এখানে বলেছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, প্রায় 500 সেকেন্ড। মনে রাখবে প্রায় 500 সেকেন্ড। আর এটা যদি মিনিটে দেওয়া থাকে তো মনে রাখবে যে অরিজিনাল সব জায়গায় দেওয়া থাকে যে 8 মিনিট 20 সেকেন্ড। মনে রাখবে পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে সময় লাগে হলো 8 মিনিট 20 সেকেন্ড, সেটাকে সেকেন্ডে কনভার্ট করলে হবে এই 500 সেকেন্ড। তো মনে রাখবে পরীক্ষা এইভাবে দিতে পারে 500 সেকেন্ড অথবা 8 মিনিট 20 সেকেন্ড, এইভাবে পরীক্ষা আসতে পারে। তো দুটোই মনে রাখবে, পরীক্ষায় যেটা আসবে তোমরা দিবে সেটাই। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, গোপাল প্রসাদ দুবে কোন নৃত্যে পদ্মশ্রী জিতেছিলেন? এ ছৌ, বি কুচিপুড়ি, সি মোহিনীঅট্টম, না ডি সৃজনশীল নৃত্য। তো এখানে বলেছে যে গোপাল প্রসাদ দুবে তিনি কোন নৃত্যে পদ্মশ্রী জিতেছেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ছৌ। এই ছৌ নৃত্যে পদ্মশ্রী জিতেছেন এই গোপাল প্রসাদ দুবে। আর এই ছৌ নৃত্য হলো পশ্চিমবঙ্গে করা হয়, পশ্চিমবঙ্গের একটি নৃত্য। তো পশ্চিমবঙ্গে আরও অনেক নৃত্য রয়েছে, তো বলছি দেখো শোনো, বৃতা, গম্ভীরা, ছৌ, সাঁওতাল আর লাঠি, এই কটি ইম্পর্টেন্ট রয়েছে। তো মনে রাখবে পশ্চিমবঙ্গে বৃতা, গম্ভীরা, ছৌ, সাঁওতাল আর লাঠি এই সবগুলি পশ্চিমবঙ্গে এই নৃত্যগুলি হয়। আর কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের, মোহিনীঅট্টম হলো কেরালা, মোহিনীঅট্টম ও কথাগুলি এই দুটি হলো কেরালা রাজ্যের। তো মনে রাখবে সবগুলোই পরীক্ষা আসতে পারে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। তোমাদের লাইক আর শেয়ার দেখলে আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য, এর জন্য তোমাদের লাইকটা খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, নিউক্লিয়াস একটি নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা কোথা থেকে পৃথক হয়? এ সাইটোপ্লাজম, বি ভ্যাকুয়াল, সি কোষ, না ডি জিন। তো বলেছে এখানে যে নিউক্লিয়াসটি একটি নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা কোথা থেকে পৃথক হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থেকে এই নিউক্লিয়াসটি পৃথক হয়, এই একটি নিউক্লিয় ঝিল্লির মধ্যে থাকে, এই সাইটোপ্লাজম থেকে পৃথক হয়। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, আর্যভট্ট ছিল মহাকাশে ভারতের প্রথম কৃত্রিম গ্রহ, কত সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল? তো এইভাবে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি রয়েছে। তো কৃত্রিম গ্রহ রয়েছে হলো আর্যভট্ট। আর এটি কত সালে উৎক্ষেপণ হয়? এ 1925, বি 1945, বি 1975, না ডি 1990। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি 1975 সালে। তো মনে রাখবে 1975 সালে এই আর্যভট্ট এই গ্রহটি উৎক্ষেপণ করা হয়, কৃত্রিম গ্রহ। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, বঙ্গ বিভাগ প্রত্যাহৃত হয় কোন সালে? বঙ্গ বিভাগ মানে হলো বঙ্গভঙ্গ,
এই বঙ্গভঙ্গ প্রত্যাহার হয় কোন সালে? এ 1905, বি 1907, সি 1909, না ডি 1911 সালে? তো এখানে বলেছে যে বঙ্গভঙ্গ প্রত্যাহার হয় কোন সালে? তো মনে রাখো যে বঙ্গভঙ্গ ঘোষণা হয় কত সালে? তো ঘোষণা হয় হলো যে 1905 সালে। 1905 সালের 16 অক্টোবর লর্ড কার্জনের সময় এই বঙ্গভঙ্গ ঘোষণা হয়, আর এটি প্রত্যাহার হয় 1911 সালে। তো অপশন নাম্বার ডি, 1911 সালে এই বঙ্গ বিভাগ বা বঙ্গভঙ্গ প্রত্যাহার হয়। আর মনে রাখবে ঘোষণা হয় 1905 সালে লর্ড কার্জনের সময় 16 অক্টোবর এটি ঘোষণা করা হয়, আর রদ হয় 1911 সালে। মনে রাখবে এটা পরীক্ষা আসতে। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবিশ মডেলের ওপর ভিত্তি করে পরিকল্পিত হয়? এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, না ডি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তো এখানে বলেছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহলানবিশ মডেলের ওপর ভিত্তি করে পরিকল্পিত হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো মনে রাখবে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই মহলানবিশ মডেলের উপর ভিত্তি করেই এই পরিকল্পনাটি তৈরি হয়। আর এটি হয় হলো মনে রাখবে 1956 থেকে 61, 1956 থেকে 61 এই সালে এটি হয়। আর প্রথম হয় কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় হলো 1951 থেকে 1956। আর মনে রাখবে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কোন মডেলের উপর হয়? মনে রাখবে হ্যারড ডোমার এই মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হয়। তো মনে রাখবে যে প্রথম প্ল্যান হলিডে কবে হয়েছিল? তো 1966 থেকে 1969। মনে রাখবে 1966 থেকে 1969 সাল এই সময়টা হলো প্ল্যান হলিডে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার হলিডে। মনে রাখবে এখানে বিরতির সময়। এইভাবেও কোশ্চেনটা আসতে পারে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রথম বিরতির কাল মানে বিরতির সময় কোনটি? তখন বলবে তোমরা যে 1966 থেকে 1969 এটা হলো প্রথম বিরতির সময় বা প্ল্যান হলিডে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 12 নাম্বার কোশ্চেন, দেওয়ান ই মুস্তাখরাজ মানে রাজস্ব বকেয়া দপ্তর এটি স্থাপন করেন কে? এ গিয়াসউদ্দিন বলবন, বি সুলতানা রাজিয়া, সি কুতুবুদ্দিন আইবক, না ডি আলাউদ্দিন খলজি? তো এখানে বলেছে যে দেওয়ান ই মুস্তাখরাজ মানে রাজস্ব বকেয়া দপ্তর এটি স্থাপন করেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, আলাউদ্দিন খলজি এটি স্থাপন করেন। আলাউদ্দিন খলজি হলেন খলজি বংশের শ্রেষ্ঠ শাসক, আর তাকে কিন্তু দ্বিতীয় আলেকজান্ডারও বলা হয়। আর আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজাও নির্মাণ করেন, আর বাজার দর নিয়ন্ত্রণ, তারপরে রেশনিং ব্যবস্থা, এগুলো সবই কিন্তু আলাউদ্দিন খলজি করেন। তো যেগুলি বললাম সেগুলি মনে রাখবে যে আলাউদ্দিন খলজি হলো খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট, তারপরে তাকে হলো দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়, আর তিনি হলো আলাই দরওয়াজা নির্মাণ করেন, আর তিনি হলো বাজার দর নিয়ন্ত্রণ আর হলো রেশনিং ব্যবস্থা, এই সবগুলোই করে থাকেন। তো পরীক্ষা এইভাবেও আসতে পারে, তো মনে রাখবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 13 নাম্বার কোশ্চেন, ভারতের সংবিধানের কোন পার্টে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সম্পর্কের কথা বলা হয়েছে? এ পার্ট 7, বি পার্ট 8, সি পার্ট 9, না ডি পার্ট 11? তো কোন পার্টে রয়েছে এই মানে রাজ্য ও কেন্দ্রগুলির সম্পর্কে বলা রয়েছে কোন পার্টে ভারতের সংবিধানে? তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, পার্ট 11। পার্ট 11-এ রয়েছে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সম্পর্কের কথা বলা রয়েছে এই পার্ট 11-এ সংবিধানে। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 14 নাম্বার কোশ্চেন, ইনামগাঁও গ্রাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ পাঞ্জাব, বি মধ্যপ্রদেশ, সি কেরালা, না ডি মহারাষ্ট্র? তো বলেছে যে এখানে ইনামগাঁও গ্রাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইনামগাঁও এটির মানে হলো মেগালিথ কেন্দ্র। মনে রাখবে মেগালিথ কেন্দ্র, আর মেগালিথ মানে হলো বড় পাথরের সমাধি। তো মনে রাখবে
মেগালিথ মানে হলো বড় পাথরের সমাধি। তো এই বড় পাথরের সমাধির গ্রাম মানে ইনামগাঁও গ্রাম, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটি কিন্তু অপশন নাম্বার ডি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পুনেতে এটি অবস্থিত এই গ্রামটি। তো মনে রাখবে মহারাষ্ট্রের পুনেতে। আর পুনে কিন্তু কোন নদীর তীরে অবস্থিত? আর পুনের শহর হলো মুলামুঠা নদীর তীরে অবস্থিত। এইভাবে কোশ্চেনটা আসতে পারে যে মুলামুঠা নদীর তীরে অবস্থিত কোন শহর, তখন বলবে পুনে শহর। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। ভারতে রাজ্যের নির্বাহী ক্ষমতা কার ওপর ন্যস্ত? এ হাইকোর্টের প্রধান বিচারপতি, বি মন্ত্রিপরিষদ, সি মুখ্যমন্ত্রী, না ডি গভর্নর। তো এখানে বলেছে যে ভারতের রাজ্যের নির্বাহী ক্ষমতা কার ওপর ন্যস্ত। তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে এটার উত্তর কী হবে। তো আগের 14টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো তোমরা অবশ্যই জানাবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের ক্লাস। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।